ঠিক আছে? সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সোনাধিতি অন্তর্জাল আড্ডার ১৭তম পর্বে এমন কিছু গুণী লোকজন আমাদের সাথে আজকে আড্ডা দিতে এসেছেন। তাদের ব্যাপারে আসলে নতুন করে বলবার কিছু নেই, সকলেই পরিচিত মুখ। আমার ডান পাশে প্রথমেই আছে দেশবরেণ্য আবৃত্তি শিল্পী, কবি এবং প্রশিক্ষক সাফিয়া খন্দকার রেখা আপা। পরবর্তীতে আছে আমাদের সাথে আরেকজন গুণী কবি এবং আবৃত্তি শিল্পী শামসুল বারী উৎপল ভাই। আর আমাদের সাথে রোজিত থাকেন আমাদের প্রিয় মানুষ জেসমিন বন্যা আপা, আর সোনাধিতির কর্ণধার। তো যাই হোক, শ্রোতা দর্শক, বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রিয় এবং শ্রদ্ধার মানুষ রেখা আপার কাছে। রেখা আপা কেমন আছেন? তো যাই হোক, দুঃখিত শ্রোতা দর্শক মন্ডলী, রেখা আপা বোধহয় নেটওয়ার্কের কারণে চলে গিয়েছে। তো আমরা আমাদের উৎপল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। উৎপল ভাই কেমন আছেন? উৎপল ভাই শুনতে পাচ্ছেন? সবাইকে উৎপল ভাই, উৎপল ভাই আপনাকে এতক্ষণ শোনা যায়নি, এবার শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আমি শামসুল বারী উৎপল। আমি কবিতা লেখার চেষ্টা করি এবং আবৃত্তি করার চেষ্টা করি। আমি দুই মাধ্যমে কাজ করি এবং আমি আমাদের আপনারা আমাকে এমন একটি জায়গায় দাঁড় করিয়েছেন যেটা আমার কাছে অনেক সম্মানের। এই সম্মান থেকেই আমি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা, আন্তরিক আন্তরিক অভিনন্দন আজকের এই লাইভ প্রোগ্রামের জন্য। ধন্যবাদ উৎপল ভাইকে। তো উৎপল ভাই, আমাদের সোনাধিতি অন্তর্জাল আড্ডার ১৭তম পর্বে আপনার প্রথম পরিবেশনা কি থাকছে? আমি একটি জীবনানন্দের কবিতা দিয়ে শুরু করতে চাই, যদি অনুমতি দেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা সরাসরি কবিতায় চলে যাই। বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিশাল অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরে বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে চেনাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটুরে বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। সবাইকে শুভেচ্ছা।
ধন্যবাদ উৎপল ভাই, এত অসাধারণ আসলে বনলতা সেন তো অনেক বিখ্যাত এবং অসাধারণ একটি কবিতা। সেটা এত সুন্দর করে আবৃত্তি করবার জন্য। তো উৎপল ভাইয়ের কাছে আমরা আবার ফিরে আসবো। ১ম এই রেখা আপার শুভেচ্ছা বিনিময় ও আবৃত্তির কথা ছিল। আ যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো একটু বিচ্ছিন্ন হয়ে গেছিল। আ আ সে আবার আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন। তো আমরা এবার রেখা আপাকে নিয়ে নিচ্ছি। আ আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেঁচে আছি এই মুহূর্তে, জি, তো যে সময় আমরা অতিক্রম করছি বেঁচে থাকাটাই মূলত ভালো থাকা। এখন বেঁচে আছি, ভালো আছি। জি, আর আমাদের স্বনাদিতি অন্তর্জাল আড্ডার শ্রোতা দর্শকদের সাথে আপনি শুভেচ্ছা বিনিময় করুন। হ্যাঁ, সনাদিতির জন্য অনেক ভালোবাসা এবং আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবার জন্য আমার অনেক ভালোবাসা। আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আপনারা কবিতা শোনার জন্য আছেন যুক্ত, এটা অনেক বড় একটি প্রাপ্তি। মূলত এই মুহূর্তে আমাদের অনেকেই এই লাইভটাকে নেগেটিভ ভাবে নিচ্ছে, আবার অনেকে পজিটিভলি নিচ্ছে। আমাদের তো মূলত এইমাত্র এখন যে পরিস্থিতি, আমাদের কিন্তু স্টেজ নেই, আমরা বাইরে বের হতে পারছি না। এই লাইভটা কিন্তু আমাদের অনেকটা প্রেরণা দিচ্ছে, অনেকটা ভালো লাগার, ভালো থাকার জায়গা তৈরি করছে। তো এটা জি, সাধুবাদ যারা ধন্যবাদ। এই আয়োজন করছে। ধন্যবাদ আপাকে। তো আপা, আমাদের স্বনাদিতির এই আয়োজনে আপনার ১ম পরিবেশনা কি থাকছে? হ্যাঁ সৌরভ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। বলছি যে স্বনাদিতি অন্তর্জালের এই আয়োজনে আপনার ১ম পরিবেশনা কি থাকছে? কোনটা আবৃত্তি করছেন ১ম এ? আমি আজ মূলত আমাদের বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ছিল, আর জ্যৈষ্ঠতে কাজী নজরুল ইসলাম। তো আমি এই দুইজনকে দিয়ে শুরু করব। শুরুতে আমি রবীন্দ্রনাথ পড়বো, পরে কাজী নজরুল ইসলাম পড়বো। আর এই দুইজন তো আমাদের পুরোধা ব্যক্তি, এদেরকে বাদ দিয়ে তো আমরা কিছুই হয় না আমাদের। হ্যাঁ, আমি জি। রবীন্দ্রনাথ দিয়ে শুরু তাহলে করি। আমরা কবিতায় চলে যাচ্ছি। আমরা কবিতায় চলে যাই। ওকে, শুরু করছি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত কবিতাটি দিয়ে শুরু করছি। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা টুটি, রুদ্ধ নয়নে মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসেছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফুটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আঁধারে মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরেছে, ঝড় ঝড় করি রক্ত আলোক গগনে গগনে ছড়েছে, কেহ বা জাগিয়া উঠেছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশানে কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুকারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠেছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমাইও না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মোহেরে লাগি রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নৃত্য ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো।
এসেছে প্রভাতে এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাসি হেসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে ভীমানন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে, বজ্র শিখার দাহনে। তিমিরে রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া, তোমার চরণ ছোঁয়ায়। মৃত্যুরে লব অমৃত করিয়া, তোমার চরণ ছোঁয়ায়। ধন্যবাদ। বাহ, অসাধারণ ছিল আপার পরিবেশনা। আমরা একটু বন্যা আপাকেও নিয়ে নিচ্ছি। আমরা বোধহয় একটু মতামতে চোখ বুলিয়ে আসি মন্তব্যের শ্রোতা দর্শকদের, তারপরে বদরুল ভাই এই স্টুডিওতে যোগ দিয়েছে, একটু মন্তব্য পড়েই আমরা বদরুল ভাইকে নিয়ে নেব, আমাদের আর একজন শ্রদ্ধার মানুষ, অসাধারণ আবৃত্তিকার। বদরুল ভাইকে আগে নিয়ে নিই, তোরা আগে বদরুল ভাইকে নিই, তারপরে মতামতে যাই। তো যাই হোক শ্রোতা দর্শক, আমরা আবার আমাদের রেখা আপার কাছে ফিরবো, তার আগে আমরা বদরুল ভাইকে একটু নিয়ে নিচ্ছি। বদরুল ভাই শুনতে পাচ্ছেন? আপনার কথা কিন্তু প্রচন্ড নয়েজ হচ্ছে। জি জি জি, নয়েজ হচ্ছে। আচ্ছা বদরুল ভাই যাবো, তাহলে তুমি মতামত গুলো পড়ে ফেল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা রেখা আপাকে পাশে রেখেই মন্তব্য, রেখা আপার অনেক মন্তব্য এসেছে, ভালো লাগছে। হোসনিয়ারা জামি লিখেছে এসে গেছি, ধন্যবাদ। হোসনিয়ারা জামি আরো লিখেছে বন্যা আপুকে শুভকামনা, ধন্যবাদ। হোসনিয়ারা আরো লিখেছে শুভ্র শুভেচ্ছা আপা, ধন্যবাদ এবং ভালোবাসা নেবেন। সজীব লিখেছে এসে গেছি, সুন্দর পরিবেশনা, ধন্যবাদ সজীবকে। হোসনিয়ারা জামি আপা লিখেছে উৎপল শুভকামনা, ধন্যবাদ। সুরভি হাসনা হেনা লিখেছে বাহ দারুণ হচ্ছে উৎপল ভাই, ধন্যবাদ। সুরভি হাসনা হেনা আরো লিখেছে গুরু আপা সাফিয়া খন্দকার রেখা সাথে আছি, ধন্যবাদ, আমাদের গুরুজন সাথে আছেন, এটা তো স্বাভাবিকই। আমাদের সুলতান মাহমুদ শ্রাবণ ভাই লিখেছে রেখা আপা বেঁচে থাকাই এখন বড় চ্যালেঞ্জ, আসলেই সত্যি কথা। শিল্পী চ্যাটার্জি কবি লিখেছে খুব ভালো লাগলো জীবন আনন্দের কবিতাটি, ধন্যবাদ। হোসনিয়ারা জামি লিখেছে খুব ভালো লাগলো, বনলতা সেন, ধন্যবাদ। শিরিনা আক্তার লিখেছে সবার জন্য শুভকামনা, ধন্যবাদ। সুরভি হাসনা হেনা লিখেছে উৎপল ভাইয়া খুব ভালো হলো, ধন্যবাদ। সুরভি হাসনা হেনা আরো লিখেছে শুভকামনা সাফিয়া খন্দকার রেখা আপা, ধন্যবাদ। হাসনা হেরা লিখেছে খুব ভালো বলেছেন আপু, ধন্যবাদ। সুমনা দত্তা দাস দিদি প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন, লিখেছে সকলকে শুভেচ্ছা জানাই। আহাদ হোসেন লিখেছে অনবদ্য। সুমনা দি আরো লিখেছে খুব ভালো লাগছে, ধন্যবাদ। সাব্বির চৌধুরী লিখেছে আজকের আয়োজনের সকল গুণীজনদের জন্য ভালোবাসা, এবং সৌরভ দা আজ আপনাকে হলুদ পাঞ্জাবিতে দারুণ লাগছে, ভালোবাসা নেবেন, ধন্যবাদ সাব্বির, তোমাকে ভালোবাসা নিও। তো যাই হোক, মন্তব্য আরো আছে, আমরা পড়বো, আর সব পড়তে গেলে আসলে আমরা শিল্পীদেরকে শুনতে পারবো না। তো আমরা বোধহয় তাহলে উৎপল ভাইকে একটু শুনে আসি, যেহেতু বদরুল ভাই আবার চলে গিয়েছেন স্টুডিও থেকে, তাকে দেখছি না, আমরা বদরুল ভাইকে একটু নিয়ে নিচ্ছি, আপার কাছে আবার ফিরবো, রেখা আপার কাছে। বদরুল ভাই আমাদেরকে, উৎপল ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন? আজকে বোধহয় গোলযোগটা একটু বেশি খারাপ, তাই না? বুঝলাম না তো। আজকে মানে নেট, তোমার নেটও কিন্তু মাঝে মাঝে বেঁধে পড়ছে, আমার মনে হয় আজকে একটু গোলযোগটা বেশি হচ্ছে। তো উৎপল ভাই কি, উৎপল ভাই উৎপল ভাইকে বোধহয় তুমি মুট করে রেখেছো, দেখো তো। মুট করে রাখা, কিন্তু সেটা তো ব্যাপার না, তাকে তো দেখা যাচ্ছে না। উৎপল ভাই শুনতে পাচ্ছেন? দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। উৎপল ভাই শুনতে পাচ্ছেন? উৎপল ভাই নিজেই তো মুট করে রেখেছে, আমি ওপেন করে দিচ্ছি। উৎপল ভাই আপনি, আমি এখান থেকে অপারেট করছি, তাহলে বোধহয় ভালো হবে। উৎপল ভাই আপনার নেটটা মুট করা, আপনি একটু ওপেন করেন, আপনার মাইক্রোফোন মুট করা। হ্যাঁ আমি ওপেন করে দিয়েছি। উৎপল ভাই এবার কথা বলুন। উৎপল ভাই শুনতে পাচ্ছেন? আজকে বোধহয় নেটের খুব, হ্যাঁ উৎপল ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, শোনা যাচ্ছে না আমাদেরকে? আমরা কিন্তু আপনাকে শুনছি, আমরা শুনছি। হ্যাঁ আপনি
বলেন। সাউন্ডটা শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন না, তাহলে আমরা কি কবিতায় চলে যাব? আপনি সরাসরি কবিতায় চলে যান। উৎপল ভাই, আপনি সরাসরি কবিতায় চলে যান। হ্যাঁ, না বা আমি আসলে সব আমি কবিতা পড়ি। আচ্ছা। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, আমি আমার লেখা একটি কবিতা পড়ছি। কবিতার শিরোনাম এই এসবের মানে কি। সত্যি করে বলতো দাদা, কেন লাগে এমন ধাঁধা? এই এসবের মানে কি বড় দিদি জানে কি? এই যে ধর প্রায় সন্ধ্যায় অফিস থেকে কাবুল মামা আনে কি, বেতনটা তার এমন কি আর তিতাস গ্যাসের মিটার রিডার। তারপরেও বাড়ি করেন 6 তলা এক বাড্ডাতে, শুনছি সেদিন আড্ডাতে। এই যে ধর কালাম চাচা 9টা 5টা অফিস করে, মাঝে মধ্যে প্লেনে চড়ে, চায়না জাপান দুবাই করে, তারপর বিদ্যুৎ অফিস ঠিক মতো তার বেতন করে। সত্যি করে বলবি দাদা, মুখ কেন তোর এমন বাধা? এই এসবের মানে কি বড় দাদা জানে কি? নিতাইচন্দ্র পাল বিরাট যে তার জাল, মাঝে মাঝে জমি কেনেন উত্তরা বংশাল, ফ্ল্যাটও আছে কয়েক, আমিও আরো 6। তারপরেও চলছে যে তার কি নিদারুণ হাল। সাদা টুপি লম্বা জামা, রাজকের রতন মামা, দায়িত্বতে তুখর তিনি, নির্মাণাধীন বাড়িতে, প্ল্যান পাশেরও ব্যবসা ফাঁদেন বক্ষু সমান নারীতে। আমি শিওর রতন মামা জাদুই জানে, শিখছে কোথায় বল না রে ভাই। আমিও যে চাই দিনে দিনে লক্ষ টাকা কামাতে, লম্বা সাদা জামাতে। তুই সেই সদর আলী, ডাকতো সবাই পাছায় তার, ফেল করাতেও নাম ছিল তার। রাজাকারের সিপাহ সালার, সেই নাকি ছিলেন রাজেও ঢুকতেন, থাকেন নাকি কোথায় এক বাড়িতে, ব্যস্ত থাকেন নারীতে। সত্যি করে বলতো রে ভাই, বেঁচে থাকায় আর কি কি নাই? অন্ন বস্ত্র বাসস্থানের কি বা এমন মাধুর্য চাই? ডাকি যায় না বাঁচা, টিনের ঘর কি লোহার খাঁচা? হয় যদি তাই তোর কথাটাই, বস্তিবাসী রহিম আলীর কেমন করে দিন কেটে যায়। কিংবা ধর কামারখালীর কৃষক ঋতু, ব্যস্ত আছে পান্তা ভাতে, চিন্তাবিহীন মধ্যরাতে, প্রদীপ নিভাই বউয়ের সাথে নিজের হাতে। বল না দাদা, বল না দাদা, মুখটা কি তোর দড়ি বাঁধা? এই কথাটা তোর বড় বা জানে কি? দিদি আর কানেও এই কথাটা কেউ কখনো আনে কি? এই এসবের মানে কি? এই এসবের মানে কি? অনেক ধন্যবাদ। ধন্যবাদ বদরুল ভাইকে। ভালো একটি কবিতা শোনালেন, তার স্বরচিত কবিতা। আমরা বদরুল ভাইয়ের কাছে আবারও ফিরবো। আমরা রেখা আপাকে একটু নিয়ে নিচ্ছি। আমরা রেখা আপার কাছ থেকে অসাধারণ অসাধারণ আবৃত্তি শুনবো। তো আপা এ পর্যায়ে কি শোনাচ্ছেন আমাদেরকে? আমি 25 তারিখে গেল গত মাসের আমাদের নজরুল জয়ন্তী, জাতীয় কবি নজরুল ইসলামের জন্মদিন ছিল। ওনাকে শ্রদ্ধা জানিয়ে একটি ওনার কবিতা পড়ছি। হ্যাঁ, কাজী নজরুল আপা ইসলাম। জি জি, পরপর দুটো কবিতা শুনবো, পরপর দুটো পরিবেশনা করবেন আপনি। আচ্ছা, ঠিক আছে, ওকে। নজরুল ইসলামের কবিতা পড়ছি, ফাল্গুনী।
সখী পাতিস্নে শিলাতলে পদ্ম পাতা, সখী দিসনে গোলাপ ছিটে খাসলো মাথা। যার অন্তরে ক্রন্দন করে রীতি মন্থন, তারে হরিচন্দন কমলিমালা। সখী দিস নেলো বড় সে জ্বালা। বলো কেমনে নিভাই সখী বুকেরও আগুন, এলো খুন মাখা তুন নিয়ে খুনেরা ফাগুন। সে যে হানে হুল খুন সুরি, ফেটে পড়ে ফুলকুড়ি, আই বুড়ি বুকে ধরে ঘুন। যত বিরোহিনী নিম খুন কাটা গায়ে নুন, যত বিরোহিনী নিম খুন কাটা গায়ে নুন। আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর, সবে আতর বিলায় বায়ু বাতাবি নেবুর। হলো মাদার অশোক ঘাল, রঙন্ত নাজেহাল, লালে লাল ডালে ডাল পলাশ শিমুল। সখী তাহাদের মধুকরে মোড়ে বেঁধে হুল, নব সহকার মঞ্জুরি সহ ভ্রমরি, চুমে ভ্রমরানী পাটি হিয়া মরে গোমরি। কত ঘাটে ঘাটে সই ঘট ভরে নীতি ওই, চোখে মুখে ফোটে খই আবরাঙা গাল। যত আধ ভাঙা ইঙ্গিত তত হয় লাল, আর সইতে পারি নে সই ফুলো ঝামেলা। প্রাতে মল্লি চাপা সাজে বেলা চামেলা, হেরো ফুটলো মাধু বিহুরি ডগমগ তরুপুরি। পথে পথে ফুল ঝুরি সজিনা ফুলে, এত ফুল দেখে কুলোবালা কুল না ভুলে। সাজি বাটা ভরা ছাঁচি পান বেজনি হাতে, করে সজনী বিজন কত সজনী ছাতে। সে তার চোখে চোখ সংকেত, কানে কথা কও ধাত, টলে পড়া অঙ্গেতে মন মতো খায়। আজ আমি ছাড়া আর সবে মন মতো পায়, সখী মিষ্টি ও ঝাল মেশা একই এলো বাই। এ যে বুক যত জ্বালা করে মুখ তত চাই, এ যে বুক যত জ্বালা করে মুখ তত চাই। হে যে শরাবের মতো নেশা, এ পোড়ামলয় মেশা, ডাকে তাহে কুল্লো নাশা। কালো মুখ পিক যেন কাবাব করিতে বেঁধে কলিজাতে শিখ, যেন কাবাব করিতে বেঁধে কলিজাতে শিখ। এলো আলো রাধা ফাগ বড়ি চাঁদের থালায়, পরে জোছনা আবির সারা শ্যাম সময়। যত ডালপালা নিমখুন ফুলে ফুলে কুমকুম, চুরি পালা রুমঝুম হরিরে খেলা। শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা, শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা। আজ সঙ্গেতে শঙ্কিতা বন্য বিথিকায়, কত কুলবধূ ছিঁড়ে শাড়ি কুলেরও কাটায়। সখী ভরা মোর এ দুকুল, কাঁটাহীন শুধু ফুল, ফুলে এত বেঁধে হুল, ভালো ছিল হয়। সখী ছিঁড়িত দুকুল যদি কুলেরও কাটায়, সখী ছিঁড়িত দুকুল যদি কুলেরও কাটায়। ধন্যবাদ। পড়ছিলাম কবি কাজী নজরুল ইসলামের কবিতা ফাল্গুনী। আচ্ছা, আর এখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ চলছে, এবং সেই জন্মশতবর্ষ উপলক্ষে সবাই যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে বেশ কিছু কাজ হাতে নিয়েছে, প্রত্যেকটি অঙ্গনের শিল্পীরা। সেই তারই ধারাবাহিকতায় আমি জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে বেশ কিছু কবিতা ইউটিউব ভিত্তিক কাজ করেছি, সেখান থেকে একটি কবিতা করছি, জাতির পিতাকে এবং নিবেদিত কবিতা। কবিতার শিরোনাম ফিরে এসেছি, এটি আমার নিজের লেখা কবিতা। কত কোটি দীর্ঘশ্বাস গ্রাস করেছিল বাংলাদেশকে সেই মুহূর্তে কিছু প্রশ্ন চিরস্থায়ী। ইতিহাসের কালো অধ্যায়ের রক্তস্রোত এখনো বিদীর্ণ করে তোমার দেয়া মানচিত্রের বুক। চেতনার যে লাল রং দিয়ে গেছো লক্ষ কোটি আগুনের ফুলকি হয়ে, সে ভাঙতে গড়তে শিখিয়েছে। সংকটে তোমার আদর্শ শোষণের নিগড় ভাঙতে শেখায়। তোমার নিস্তব্ধ ঘুম, রক্তাক্ত করিডোর, চক্ষুর অকম্পিত দৃষ্টি অদ্ভুত শব্দ হয়ে এখনো ভাসছে বাতাসে। নিঃশ্বাস শরীর আঘাতে শুয়ে আছে, সে তো কেবলই ছায়া মাত্র, পালাতে ব্যস্ত ছিল। তাই তো ওরা দেখেনি কি উজ্জ্বল দৃঢ়তায় তুমি উঠে দাঁড়িয়েছিলে, বলেছিলে কি বোকা তোমরা।
তুমি নূতন উদ্দীপনায় নিজ ভ্রণ তৈরি করলে। 15ই আগস্টের সেই দিন সেই ক্ষণে এদেশের যত মা সঙ্গমে লিপ্ত ছিল, তুমি তাদের সকলের জঠরে ঠাঁই নিলে। চলমান সকল শুক্র রস সেদিন তোমায় ধারণ করেছিল। লক্ষ কোটি মুজিবের ভ্রূণ শনাক্ত করে বাংলার মায়েরা সেদিন নিজেদের জঠরকে ধন্য মনে করেছিল। লগ্ন ভেদ করে 10 মাস 10 দিন পরে শ্রমিকের ঘরে, কৃষকের ঘরে, তাঁতির ঘরে, জেলের ঘরে, নেতার ঘরে, লেখকের ঘরে, মজুরের ঘরে তুমি ফিরে এলে। বাংলার আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, নদী, পাহাড় চূড়ায় ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরছে একটি বার্তা: আমি ফিরে এসেছি, ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। আজ তোমরা গুণেও শেষ করতে পারবে না কত লক্ষ কোটি মুজিব হয়ে আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। ধন্যবাদ। বাহ, অসাধারণ ছিল আপা। একদম মানে প্রথম কবিতাটায় তো পুরো দুলছিলাম। আপনি ছন্দে পড়ছেন, দুলছিলাম, খুবই ভালো লাগছে। আর পরেরটায় তো অন্যরকম একটা জোশ চলে আসলো। তো যাই হোক, আপাকে আমরা একটু বন্যা আপাকেও নিয়ে নিই। আপাকে পাশে রেখে আমরা একটু মন্তব্যগুলো দেখে আসি, তারপরে উৎপল ভাইয়ের কাছে যাব। প্রথমেই আমাদের অনেকেই লিখেছে, কবি শিল্পী চ্যাটার্জি লিখেছে খুব ভালো লাগছে, ধন্যবাদ কবি আপনাকে। দেখছেন শিরিন আক্তার লিখেছে অসাধারণ আবৃত্তি তোমার। আপু সোনা, সাফিয়া খন্দকার রেখা, বুবুর ভালোবাসা অবিরাম, ধন্যবাদ, বোধহয় আপনার বড় আপা। আপনিও ভালোবাসা চিটাগাং নেবেন। থেকে। জি, শিরিন আপা আপনিও ভালোবাসা নেবেন। আহাদ হোসেন লিখেছে অসাধারণ আপা, ধন্যবাদ। রিমি আফরিন লিখেছে সৌরভ ভাই, বন্যা আপা সুন্দর লাগছে আজকের আয়োজন, সকল গুণীজনদের জন্য ভালোবাসা, আমি কিন্তু অনেক এনজয় করি। ধন্যবাদ, আপনি আমাকে বলেছেন যে আপনি কাজ ফেলে রেখে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম দেখেন, এটা সত্যি অসাধারণ। আমাদের সোনাদিতির জন্য এটা পরম পাওয়া, এটাই বোধহয় একমাত্র পাওয়া। যাই হোক, অমোক রায় কবি লিখেছে হলুদ পাঞ্জাবিতে ভালো লাগছে, সবাইকে শুনছি। হ্যাঁ, হলুদ পাঞ্জাবিতে ধন্যবাদ অমোক তোমাকে। শিরিন আক্তার লিখেছে আজকের বর্ণালী আয়োজনের সবাইকে নিরন্তর শুভেচ্ছা, ধন্যবাদ। আহাদ হোসেন লিখেছে নেটওয়ার্ক বেশ ভোগাচ্ছে, আসলে প্রতিদিনই কম বেশি ভোগায়। তমাল ভাই যেদিন এসেছিল সে বলল যে আসলে এই যে অন্তর্জালে আমাদের মিলিত হতে গেলে কিছু সমস্যা আমরা পর্দার পেছনে ফেস করে আসি, তো সেরকমই হয় আর কি। আজকে বদরুল ভাইকে আমরা, তিনি সবার আগে এসেছেন কিন্তু তাকে এখন পর্যন্ত পেয়েছি, কিন্তু তার অডিওতে এত সমস্যা হচ্ছে, নিতে পারছি না। কবি ইমরুজ সোহেল ভালোবাসা নেবেন কবি, তিনি লিখেছেন সব প্রিয় প্রিয় মানুষ, প্রিয় প্রিয় আবৃত্তি শিল্পীর মিলন মেলা, সকলেই আমার কবিতা কণ্ঠে নিয়েছেন, আজ তাদের আবৃত্তি শুনে মুগ্ধ হচ্ছি। ধন্যবাদ, ভালোবাসা এবং শ্রদ্ধা নেবেন। আহসেন লিখেছে অনবদ্য লেখনী, ধন্যবাদ। তো যাই হোক, আমরা সাফিয়া আপার আরো, রেখা আপার আরো অসাধারণ অসাধারণ আবৃত্তি শুনবো। তার আবৃত্তি তো মন্ত্রমুগ্ধের মতো শুনি। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি কবি ও আবৃত্তি শিল্পী উৎপল ভাইয়ের কাছে। উৎপল ভাই শুনতে পাচ্ছেন? দেখাই তো যাচ্ছে না, আজকে তো বোধহয় খুবই ভোগাচ্ছে। হ্যাঁ, খুবই ভোগাচ্ছে, তাই তো দেখতে পাচ্ছি। আসলে ওই যে বদরুল ভাই চলে গেছে, আবার বদরুল ভাইয়ের একটা সমস্যাও আছে, ভাবির অসুস্থ তো ভাই। উৎপল ভাই আমাদের শোনা যাচ্ছে? উৎপল ভাই মুভ করে না তো সৌরভ? না, সে তো মুভ করছে না, পুরো দাঁড়িয়ে আছে। না, মুভ করা না মানে, হ্যাঁ না, মুভ করা না, সে ওপেন আছে, তার মাইক্রোফোন ওপেন, কিন্তু তাকে শোনা যাচ্ছে না। উৎপল ভাই আমাদের শোনা যাচ্ছে? আপনি উৎপল ভাই, আপনি হেয়ারফোনটা ফোন থেকে খুলে ফেলুন। শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। আমাকে আমার কথা বুঝতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, আপনাদের কোনো কিছুই আমি শুনতে পাচ্ছি না। অনেকক্ষণ যাবত চেষ্টা করে আমি, আচ্ছা আমার বোধহয় ওই যে মাইক, আপনার ওই যে প্রয়োজন নাই, আপনি ল্যাপটপের সামনে বসা তো, আমার মনে হয় না যে আপনার ইয়ারফোনের প্রয়োজন আছে। মানে আপনার কানের হেডফোনটা খুলে দেখেন তো শোনা যায় কিনা। উৎপল ভাই কানের হেডফোনটা খুলে একটু দেখেন তো, শোনা যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, শোনা না গেলে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কবিতায় শুরু করেন, সেটাই বোধহয় ভালো। কি বলো সৌরভ? জি,
আমরা তাহলে কবিতায় চলে যাই। উৎপল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা কবিতায় চলে যাই সরাসরি। আচ্ছা উৎপল ভাই বোধহয় শুনতেই পাচ্ছে না, আমরা বরঞ্চ রেখা আপার কাছেই চলে যাই। শোনা জি যাচ্ছে উৎপল ভাই? রেখা আপাকে নিয়ে নিই আমরা। রেখা আপা শুনতে পাচ্ছেন? রেখা আপারও ক্যামেরা বন্ধ। সবাই আজকে বুঝলাম না এত নেটওয়ার্ক বিভ্রাট কেন হচ্ছে। আজকে তো দিন পরিবেশ সবকিছু আলো বাতাস সবই ঠিক ছিল, মেঘলাও ছিল না। আমরা বন্যা আপার কাছ থেকে একটা কবিতার আবদার করছি। বন্যা আপা একটা কবিতা শোনা। আচ্ছা কি কবিতা শোনাচ্ছি, সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের তো মানে আসলে ঝামেলায় পড়ে গেছি যে তিনজন অতিথি আমাদের, বদরুল ভাই নিচে ঢুকতেই পারছে না, তার সমস্যা হচ্ছে। সাথে আমাদের রেখা আপা আসলো, সুন্দর সুন্দর কবিতা শোনালো, শুনলাম, কিন্তু উৎপল ভাইয়ের কবিতা খুব অস্পষ্ট শোনা গেছে। সুন্দর ছিল আবৃত্তি সেটা বুঝতে পেরেছি, কিন্তু শুনতে পারি নাই। যাই হোক, এখন কিছু করার নাই, এখন আমাকেই কবিতা পড়তে হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, একটা কবিতা আমরা শুনি। হ্যাঁ আমি কবিতা শোনাচ্ছি। তো সেটা একটু, কি কবিতা শোনাবো? আমি হচ্ছে পত্র দিয়েও কবিতাটা শুনাই। হ্যাঁ, পত্র দিও না, কবিতাটা হচ্ছে, কি বলবো, আমি তো প্রস্তুত ছিলাম না, তুমি তো আমাকে ধরিয়ে দিলা। আচ্ছা, আমি হাড়েরও ঘরখানি থেকে কিছুটা অংশ পড়ি। সৌরভ, 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 আমাকে কি শোনা যাচ্ছে না? হ্যাঁ নাকি আমিও? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। না 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 না, আপনাকে শোনা যাচ্ছে, আপনি পড়ুন। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে। আপনি কবিতায় চলে যান নাকি? পেয়েছেন আচ্ছা, কবিতা? হ্যাঁ, আমি প্রেমের কবিতাই পড়তে চাইছিলাম, কিন্তু আজকের যে আবহাওয়া, তাতে আমি ওই যে নজরুলের কান্ডারি হুঁশিয়ার থেকে একটু ঘুরে আসি, তারপরে সে যদি মানে আমাদের নেট ভালো থাকে তাহলে আমরা পরে প্রেমের কবিতা শুনবো। আমি কান্ডারি হুঁশিয়ার করছি। হ্যাঁ, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবাস লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ফিরিয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাসিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান, যুগ যুগান্তর সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান, হেনাইয়া ওঠে বঞ্চিত বুকে, পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার, অসহায় জাতি বরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি, আজ দেখিব তোমারে মাতৃমুক্তিপণ, হিন্দু নারা ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি, বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার, গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাদ, পশ্চাদ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ, কান্ডারি, তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলে টানি, নিয়াছ যে মহাভার, কান্ডারি, তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খন্দর, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনি, রাঙিয়া পুনর্বার, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান, আজি পরীক্ষা, জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। সৌরভ,
ধন্যবাদ আপা, আপনার একটু ব্যাকআপ দেওয়ার জন্য। আমরা বোধহয় রেখা আপাকে পেয়ে গেছি। আসলে আপা আজকে এত মানে হ্যাঁ, নেট কি বলে একদম নেটওয়ার্ক বিভ্রাট আহ, হচ্ছে। হঠাৎ করে নেট একদম জিরো হয়ে গেল আর কি। জি, হ্যাঁ জি, আপা, জি। তার মধ্যে একটু বলে রাখি যে আপনাকে খুব সুন্দর লাগছে, এবং আপনার কবিতা, আপনার কবিতা তিনটা আমরা উপভোগ করতে পেরেছি একদম সফলভাবে। উৎপল ভাইয়েরটা একটু অস্পষ্ট ছিল, কবিতাটা শোনা গেছে এবং কানে খুব ভালো লাগছিল, কিন্তু এতটা সাউন্ড কম থাকায় আমরা ভালো শুনতে পারিনি। তারপর আমরা কথাই না, আমরা আচ্ছা, যেহেতু নেটের বদরুল ভাইয়ের সাউন্ড ঠিক হয়নি? না, বদরুল ভাই সাউন্ড ঠিক হয়নি, তাছাড়া ভাবি খুব অসুস্থ। বদরুল ভাই একটু মানসিক ভাবে ডিস্টার্ব, তো সেজন্য হয়তো আবার চেষ্টা করতে বলেছি, চেষ্টা করছেন। যখনই বদরুল ভাই এসে পড়বে আমরা নিয়ে নেবো, আর যদি আদৌ না আসতে পারেন অন্য কোনো দিন আবার নিয়ে নেবো। আচ্ছা, আচ্ছা, আমি একটু ফাঁকে যুক্ত করতে চাই। সেটা হচ্ছে আমার স্টুডিওতে এখন শুধু অতিথি হিসাবে শুধু আমাদের শ্রদ্ধেয় রেখা আপা আছেন। বাদবাকি উৎপল ভাইকেও দেখছি না, বদরুল ভাই তো নেই। তো যাই হোক, আমরা আপা আছে, আপার সাথে গল্প করব, মন্তব্য পড়বো আর আপার কবিতা শুনবো। কারণ আপা একা আমাকে থাকলে আর কারো দরকার হয় না আমার মনে হয়। এবার তুমি প্রস্তুত থাকো, হ্যাঁ, হ্যাঁ। তুমি একটা কবিতা শোনাবে, হুম হুম আমার হুম। বন্ধু আচ্ছা, নিরঞ্জন। তাহলে আপার আপার কবিতায় চলে যায়। আপা পরপর দুটো আমাদেরকে শোনান, পরিবেশনা আপনার। আহ আচ্ছা, আমি প্রথমে একটি আঞ্চলিক কবিতা শোনাই। আঞ্চলিক কবিতা পড়বো আজকে দুই তিনটা, এর মধ্যে অনুরোধের কবিতা রয়েছে দুটো। উম, একটি আঞ্চলিক কবিতা পড়ি। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন আমাদের কবি ফখরে আলম। যশোর অঞ্চলে বাড়ি ওনার। উনি যশোরের আঞ্চলিক ভাষায় প্রচুর কবিতা লিখেছেন। তা ওনার ওই সেই যশোরের আঞ্চলিক ভাষার একটি কবিতা পড়ছি, কবি ফখরে আলমের কবিতা। কবিতার শিরোনাম ছুঁচো। এটা যশোরের আঞ্চলিক ভাষায় আর কি। এবার একটা ছুঁচোর গল্প বলি। বুড়ো পাকা ছুঁচো, গায়ে গন্ধ, সরকারি গুদমে খায়, সরকারি গুদমে ঘুম হয়, আর নাত্তির বেলায় বাংলাদেশের নকশা দইরে টানাটানি হরে। পেট মোটা ছুঁচো, কুটুস কুটুস কইরে নকশা খাইয়ে ফেলে। যে নকশাটা বুকের নক্ত দিয়ে ৩০ লক্ষ মাইনষে বানাইছে। আহারে সুসু, তেল তেলে শরীর, চার মতো পানি খাইয়ে নক্ত নাঙা হইয়েছে। কত কি খায়, ডাক্তার, কোবরে, সাত্তর, মাস্টের, শ্রমিক, টুকাই। সিন্ধুকে একটা দলিল ছিল, তাও খাইয়ে ফেলাইছে। খালি খায়, খালি খায়, খাইয়ে খাইয়ে একেবারে সুসো হইয়েছে। এই সুসোর ভয়তে নেডি সুসোরাও গর্তের মধ্যে গিয়ে পালায়। কিন্তু দুই তিনটে সিনাল সুসো পাছায় পাছায় ঘোরে। আমাইগে টেলিভিশনের বাক্সির মধ্যে দেখি ন্যাসকাটা সুসো খালি ক্যাসম্যাস করে। সুসোর জ্বালায় দেশের লোকের ঘুম নেই। সুসোর জ্বালায় দেশের লোকের ঘুম নেই। বড় মিয়া কলে মাইজা মিয়ারে, মাইজা মিয়া কলে ন মিয়ারে, ন মিয়া কলে সাইজা মিয়ারে। সবাই মিলে একটা ইন্দুর মারার কল বানাইলে, সেই কল পাইতে রাখলে সুসোর ঘরে। হ্যাঁ দেখছে, ইন্দুর মারা কলে সুসো ধরা পড়ে। খিলগু তো খায়, পরে আর মরে, পরে আর মরে। ধন্যবাদ। পড়ছিলাম যশোরের আঞ্চলিক ভাষার কবিতা। কবিতা শিরোনাম ছুঁচো, এবং এটি লিখেছেন কবি ফখরে আলম। এবার একটি অনুরোধের কবিতা পড়ি। সেটা হলে আমার অ্যালবাম মাঝি নামে আমার একটি অ্যালবাম রয়েছে, সেখানে যে শিরোনাম কবিতাটি আছে মাঝি। আজকে যখন আমি লাইভে আসবো, যখন পোস্ট দিয়েছি তখন ইনবক্সে নক করেছে। এই কবিতাটি আমি লাইভ করলে যারা আমার নিয়মিত শোনেন আমাকে, আমার ইউটিউব চ্যানেল সঙ্গে যারা যুক্ত আছেন, তারা অধিকাংশ সময় এই কবিতাটি জন্য অনুরোধ করেন। পড়ছি কবিতা মাঝি, এটি আমার নিজের লেখা। ভরা ভাদরের জলের আদরে খুব নেশা না গো মাঝি। এক ভাদ্রে যাও, ফের আশ্বিনে ফেরার কথা কইয়াও ফেরো না। কোন বানিসে ফিরাও নৌকা তোমার, অসহ্য ঠেকে জীবন গো মাঝি, অসহ্য ঠেকে। মাঝরাইতে দুয়ারে করানারে ফজলু মাতবরে, শল্যের দিকে ফেলফেলাইয়া কোন আসরে চাইয়া থাহে আপন দেওরে। অন্তরের ভেতর বৈশাখে ঝড় বইয়া যায়, সেরা বসনে জৈবন ঢাকা দেয়।
চাউল নাই, নুন নাই। আষাঢ় মাস, চাউল চুবাইয়া পানি ঢুয়ে ঘরে, দেহি চাটা চাউলে কয়দিন খিদা মেটে। বেড়ার ফাঁকে উকি মারে তোমার জানের দোস্তে। বুকের মধ্যে ধুক পুকেরে মাঝি, গভীর রাইতে ধুকপুকে। চুলা জ্বলে না 3 দিন, অমাবস্যার রাত্রির কুফি জ্বলে না। কেরোসিন লইয়া শৈলের ঘামের গন্ধ শোকে, মাত ভরে আর তোমার জানের দোস্তে। মাঝি গো, জলের মধ্যে চাইয়া দেখো তো, শাড়ি পেন্দা আমারে দেখো নাকি উদাম আমারে দেখো। আমারে আমি চিনি না গো মাঝি, আমারে আমি চিনি না। চিনি খালি শানকি ভরা সাদা সাদা ভাত, সাদা সাদা ভাত আর কুপির কেরোসিন গো মাঝি, কুপির কেরোসিন, কুপির কেরোসিন। ধন্যবাদ। অসাধারণ ছিল আপা আপনার কবিতা। আর শেষে যেটা পড়লেন আপনার লেখা, আহ, আবেগ আক্রান্ত হয়ে যাওয়ার মতোই একটা কবিতা সত্যি। তো ধন্যবাদ। যাই হোক আমাদের আমরা একটু সৌরভ, বন্যা আমাকে আপা, কি মানে আমাকে শুনতে পাওয়া যাচ্ছিল ক্লিয়ার পুরোটাই? একদম আপনারটা একদম পুরো ক্লিয়ার শোনা গেছে, পরিষ্কার একদম। প্রত্যেকটা ওকে। বর্ণ শব্দ একদম সুন্দরভাবে। আমরা একটু বন্যা আপাকেও নিয়ে আরো কিছু মতামত পড়ি। উৎপল ভাই আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন। উৎপল ভাইকে আমরা এরপরে নিয়ে নেব। অনেকেই অনেক মতামত করেছেন। একটু চোখ বুলিয়ে আসি। আমাদের সাথে খুব গুণী মানুষ যুক্ত হয়েছেন। কবি আমার শ্রদ্ধা নেবেন কবি ভাস্কর চৌধুরী, আমার খুবই প্রাণের মানুষ, প্রিয়জন, শ্রদ্ধার মানুষ। তিনি লিখেছেন শুনছি। ধন্যবাদ কবি। আর কবি ভাস্কর চৌধুরীর কবিতা বোধহয় রেখা আপাও পড়ে। আবদার থাকবে যদি সম্ভব হয় ভাস্কর চৌধুরীর একটি কবিতা পড়বেন। হ্যাঁ, আজকে আজকে আমার লিস্টে ভাস্করদার কবিতা রয়েছে। বাহ বাহ, তাহলে তো চমৎকার। তারপরে রিমি আফরিন লিখেছে বাট ইউ ক্যান হেয়ার, ও উই ক্যান হেয়ার ইউ। ধন্যবাদ, আপনারা যে শুনছেন। ইউ ক্যান গো হেড। আচ্ছা, আমরা এগিয়ে যাব। ধন্যবাদ। এগিয়ে যাবার চেষ্টা করছি, আপনারা পাশে থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। সৈয়দ ইকতেদার আলী ভাই লিখেছে আজকের গুণী মানুষগুলোর প্রতি শুভেচ্ছা ভালোবাসা, শুনছি সবার উপস্থাপনা খুবই ভালো লাগছে। ধন্যবাদ ভাই, শুনছেন ভালোবাসা নেবেন। সুমনা দত্তা দাস লিখেছে বন্যা খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। রিমি আফরিন লিখেছে ইটস ওকে টেক ইট ইজি। ধন্যবাদ আপনাকে। রিমি আফরিন আরো লিখেছে ইয়েস নাইস, ধন্যবাদ। সুমনা দত্তা দাস লিখেছে সৌরভ ভালো হচ্ছে সঞ্চালনা দিদি, ভালোবাসা প্রণাম নেবেন। আপনারা আছেন বিধায়, এই যে রেখা আপা আছে শ্রদ্ধার মানুষ পাশে আছেন, আপনারা বন্যা আপা আছেন বিধায় সাহস করে উঠতে পারি, আসলে কতটা পারি জানি না। রিমি আফরিন লিখেছে বন্যা আপা প্লিজ। ধন্যবাদ আপনাকে। সুমনা আপা দিদি আরো লিখেছে বন্যা তোমার কবিতা বলো। আহ, বলেছিল, আরো শুনবো আমরা বন্যা আপার কাছ থেকে। আহাদ হোসেন লিখেছে অসাধারণ বন্যা আপা, ধন্যবাদ। রিমি আফরিন লিখেছে অসাধারণ বন্যা আপা, ধন্যবাদ। হোসনেয়ারা আপা লিখেছে বন্যা অসাধারণ, ধন্যবাদ। শিরিন আক্তার আপা লিখেছে অনেক সুন্দর আবৃত্তি, বোন জেসমিন বন্যাকে নিরন্তর শুভেচ্ছা, ধন্যবাদ। হোসনেয়ারা আপা আরো লিখেছে সৌরভ ভালো লাগছে, ধন্যবাদ। প্রতীক রানা লিখেছে প্রিয় মানুষদের শুভেচ্ছা, কবি ভালোবাসা নেবেন প্রতীক রানা। তো যাই হোক, উৎপল দা আমাদের ভিতরে যেহেতু চলে এসেছে, আমরা একটু উৎপল দাকে নেবার চেষ্টা করি, পারবো কিনা জানি না। শ্রোতাদের বোধহয় বারবার বিরক্তি করছি। তারা এই ছোট্ট ছোট্ট বিরক্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে আমাদের দোষ না। নেট খুব জ্বালাচ্ছে, নেট বিভ্রাটের কারণে আমরা একটু অপ্রস্তুত হয়ে যাচ্ছি। আমরা উৎপল দাকে নিয়ে নিচ্ছি। উৎপল দা আমাকে শুনতে পাচ্ছেন? উৎপল দা মাইক্রোফোন অফ করা, মুট করা না, আছে। তার মাইক্রোফোন মুট করা। আচ্ছা, হ্যাঁ সে ওপেন করে নিয়েছে। উৎপল দা শুনতে পাচ্ছেন আমাদেরকে? এখন শুনতে পাচ্ছেন? উৎপল ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শোনা আসলে যাচ্ছে? দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না। কিন্তু আপনাকে আমরা স্পষ্ট কথাটা শুনতে ক্লিয়ার পাচ্ছি। আসছে না। তো আমরা শুনতে পাচ্ছি, আপনি কবিতা শুরু যেহেতু করে দিন। আপনারা শুনতে পাচ্ছেন, হ্যাঁ আমরা শুনতে। আচ্ছা আমি কবিতা পড়ি। আমি এখন আমার মাধবী উপাখ্যান 1 বেরিয়েছে, যেটি ব্যাপকভাবে পাঠক সমাদৃত হয়েছে। সেই মাধবী উপাখ্যান থেকে আমি দুটো কবিতা পড়তে চাই। মাধবী উপাখ্যানের সব রোমান্টিক কবিতা এবং সব ছোট ছোট। মাধবী উপাখ্যান 2। বুকের মাঝে বয়সে নদী, একটু এসে দেখতে যদি,
ঝঞ্ঝা জলে তীব্র আগুন, উদাস উতাল ঢেউ, এই হৃদয়ের নীলচে ভূমি, বুঝলো না কেউ শুধু তুমি। সকল আছে আমার কাছে, নেই কেবলই কেউ, আপন ভেবে যার কাছে যাই, হারিয়ে যায় সেও। ধন্যবাদ। মাধ্যম ৩। তুমি আমার নীলচে আকাশ, স্বপ্নে বোনা মাঠ, পারের অপেক্ষাতে থাকা ঝোড়ো রাতের ঘাট। মাধবীপাখান ৪। আজ থেকে আর কবিতা লিখব না, সৃষ্টি আকাশ তোমার সাথে আড়ি। মাধবী আমার প্রেম পদ্য বোঝে না, বোঝে সে ডলার, লেটেস্ট মডেল গাড়ি। আমি এবার আমার একটি খুব প্রিয় কবিতা আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি একটু পড়তে চাই। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা বাবা আমার কাঁদছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবু কথা রাখেনি করুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ উৎপল ভাইকে অনেক এত সুন্দর ধন্যবাদ। আপনার নিজের লেখা যে কবিতাগুলো ছিল ছোট ছোট কিন্তু অসাধারণ ছিল, খুবই ভালো লাগলো। আর শেষে তো বিখ্যাত একটি কবিতা পড়লেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই অসাধারণ কবিতা কেউ কথা রাখেনি, খুবই জনপ্রিয় একটি কবিতা। আমরা উৎপল ভাইয়ের কাছে, যদিও সে শুনতে পাচ্ছে না, কিন্তু আকার ইঙ্গিতে বুঝে নিয়ে এসে যে কবিতা শুরু করেছে। ধন্যবাদ উৎপল ভাইয়ের কাছে, আবার যাব আমরা। তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় এবং শ্রদ্ধার মানুষ রেখা আপার কাছে। তো আপা এই পর্যায়ে কি কি কবিতা শোনাচ্ছেন? পরপর আবার দুটো করবেন। বন্যাকে এবং সৌরভ দুজনকে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, বন্যাকে অনেক ব্রাইট লাগছে, সৌরভকে অনেক ব্রাইট লাগছে। আচ্ছা, আমি পরপর দুটো পড়বো। জি জি জি। আচ্ছা, প্রথমে তাহলে যেটি পড়ছি এটিও একটি ছন্দের কবিতা। এটি লিখেছেন কবি ফারুক নওয়াজ। এটি আমার অত্যন্ত পছন্দের একটি কবিতা। কবিতার শিরোনাম হলো
মৌলবি তুমি কই? মাথাটা কেমন টন টন করে, চরকার মতো বন বন করে, ভেতরে ভীষণ কন কন করে, পাই না তো ভেবে কই। মৌলবি তুমি কই? মৌলবি আমি ঝঞ্ঝাটে আছি, ঘুমোলে বুঝি না কোন খাটে আছি, নাকের উপরে বসলেও মাছি, চুপচাপ শুয়ে রই। মৌলবি তুমি কই? মৌলবি আমি বড় এলোমেলো, কোন ভূতে পেল হায়, কোন কাজ দিয়ে দিন শুরু করি ভাবতে সময় যায়। এতটা জীবন সোজা পথে হেঁটে লাভ তো হলো না, খাটুনিটা খেটে বাঁকা পথে ঘেয়ে কুটিপতি হতে মন করে হইচই। মৌলবি তুমি কই? ভেতরে কেমন করে ঝাঁকানাকা, মনটাকে ধরে যায় না তো রাখা, কবিতার খাতা উল্টিয়ে রাখি, ছুঁড়ে ফেলে দিই বই। মৌলবি তুমি কই? মৌলবি এই ক্যাসিন সময় ধান্দা ফিকিরে ভরা, ধান্দালি করে হাতি হয়ে যায় ছাগলের বংশরা। আকাম কুকাম চলছে চুটিয়ে, মধু খেয়ে যদু যাচ্ছে মুটিয়ে, মূর্খরা বসে জ্ঞানীর আসনে, জ্ঞানীরা ভাজেন খই। মৌলবি তুমি কই? মৌলবি তুমি দেখা দাও বাবা, দাও এসে ঝাড়ফুঁক, ব্যথায় টাটায় টন টন করে সমাজের ঘাড় বুক। মৌলবি তুমি কোথায় সে দিয়ে, পাই না তোমাকে মসজিদে গিয়ে, মাহফিলে যত কাঠমোল্লারা করে শুধু হইচই। মৌলবি তুমি কই? মৌলবি এসো এসো মৌলবি, মৌলবি আরে যত মৌলবি, বোনা ফসলের জমিতে দিচ্ছে সর্বনাশের মই। মৌলবি তুমি কই? মৌলবি তুমি এসো তাড়াতাড়ি, এসে রোধ করো যত বাড়াবাড়ি, বনেও বাদারে পাহাড়ে তোমাকে খুঁজে মরি টই টই। মৌলবি তুমি কই? মৌলবি তুমি কই? মৌলবি তুমি কই? ধন্যবাদ। পড়ছিলাম কবি ফারুক নওয়াজের কবিতা মৌলবি তুমি কই। এই কবিতাটায় মৌলবি আসলে সমাজের বিবেক হিসেবে মৌলবিকে দেখানো হয়েছে। যারা শুনছেন, সাথে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আরেকটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ব। এই কবিতাটির জন্য অনুরোধ এসেছে আর কি, ইনবক্সে অনেকে আর কি অনুরোধ করেছে এই কবিতাটি পড়ার জন্য। কুলিও মজুর, কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে ধদি চিরের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধুল করা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগার ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরোজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথ চলি যাব, গায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত, কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও।
আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাটে নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেতা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। ধন্যবাদ। আপা একদম অসাধারণ ছিল, অসাধারণ ছিল। মানে প্রাণবন্ত হয়ে পর্দার সামনে আসতে ইচ্ছে করছিল না, এই জন্য একটা শেষ হলে আমি আর আসিনি। খুবই ভালো লাগছিল। আমরা একটু বন্যা আপাকে নিয়ে নিই। তো আপাকে পাশে রেখে আমরা একটু মতামত পড়ে আসি, মন্তব্যগুলো দেখে আসি। অনেকে অনেক মন্তব্য করেছে। অপু অর্পণ লিখেছে অসাধারণ বাচনভঙ্গি, ধন্যবাদ আপনাকে। রিমি আফরিন লিখেছে বেশ লাগছে, ধন্যবাদ। শিরিন আক্তার লিখেছে আঞ্চলিক ভাষার আবৃত্তিটি দারুণ পূর্ণতা পেল তোমার অনুপম কণ্ঠশৈলীতে। ধন্যবাদ আপা। আসলে যে কবিতায় তার কণ্ঠে ধারণ করে আমাদের রেখা আপা, সেটাই অসাধারণ হয়ে ওঠে। আমাদের সাথে শ্রাবণী সুর দিদি, আমাদের আর একজন শ্রদ্ধার মানুষ, তিনি লিখেছে ফকরে আলম এইসব কবিতা পাঠ করে মাঠ জমাতেন, তার কবিতা পাঠের বৈশিষ্ট্য অন্যরকম, তবু আপনি পাঠ করলেন, ধন্যবাদ। জাহিদুল জাদু লিখেছে আমি একটু পরে যোগ দিব, দুঃখিত, হয়তো তার কোনো কারণ আছে। শুভকামনা প্রিয় সকলের জন্য। তারপরও আপনি যে ঢু মেরেছেন, ধন্যবাদ আপনাকে জাদু ভাই। শিরিন আক্তার লিখেছে মাঝি কবিতাটি তোমার কণ্ঠে যতবার শুনি ততবারই আবেশিত হই পরম মুগ্ধতায়, বুবুর ভালোবাসা। ধন্যবাদ, ভালোবাসা গ্রহণ করেছে রেখা আপা। মাহবুবা ফারুক লিখেছে শুনছি রেখা আপার আবৃত্তি, ধন্যবাদ। অপু অর্পণ লিখেছে আমার একটি বিশেষ কথা আছে, নারী পৃথিবীর সর্বোচ্চ সম্মানীয়, কিন্তু তোমাদের আড্ডায় এই গুণী ও শ্রদ্ধেয় মহীয়সীদের কপলের লাল বৃহত্তর অসাধারণ টিপের বিশেষ কোনো বর্ণনা আছে? সে আবার হ্যাশট্যাগ দিয়ে অসঙ্গত লিখেছে। হলে অবশ্যই বর্জনীয়, অসঙ্গত হলে অবশ্যই বর্জনীয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন, ধন্যবাদ। আসলে এই বড় টিপের কোনো বিশেষণ আছে কিনা, আসলে আমার সাথে আমার শ্রদ্ধেয় দুই বড় আপা আছেন, তারা ভালো বলতে পারবেন, আমি তো পুরুষ, আমি বুঝতে পারি না। যাই হোক, আপা যদি তাদের জানা থাকে অবশ্যই শেয়ার করবে আমাদের সাথে। শিরিন আক্তার আরো লিখেছে সুন্দর আবৃত্তি, ধন্যবাদ। সবুজ শামীম হাসান স্যার আমাদের, তিনি যুক্ত হয়েছেন, রেখা আপার আবৃত্তি শুনে মন ভরে গেল, ধন্যবাদ। সবুজ শামীম হাসান লিখেছে উৎপল ভাই সুন্দর আবৃত্তি, ধন্যবাদ। সবুজ শামীম হাসান স্যার লিখেছে আমার বড় আপা রেখা আপার ছন্দের এই কবিতাটি খুব ভালো লাগলো, ধন্যবাদ। পিয়ালি গাঙ্গুলি আমাদের এক দিদি, প্রিয় দিদি, দিদি হাততালির ইমোজি দিয়েছে, ধন্যবাদ। নাসির কবির ভাই লিখেছে আমাদের গত প্রোগ্রামে ছিল, আর একজন গুণী মানুষ, সবার জন্য শুভ কামনা, সতত বেশ ভালো লাগছে। নাসির ভাই আপনি ভালোবাসা নেবেন। রুদ্র সাহা লিখেছে চলে এলাম, ভালোবাসায় ইমোজি দিয়েছে, ধন্যবাদ। আরো মতামত আছে, আমরা ধীরে ধীরে পড়বো। রেখা আপার কাছে আবার আমরা ফিরে আসবো। তার আগে উৎপল ভাই যেহেতু স্টুডিওতে আছে, তো তার কাছ থেকে আর একটু আমরা আবৃত্তি শুনে আসি। উৎপল ভাই আপনি আবৃত্তি শুরু করুন, শুনতে পান বা না পান। আমি প্রমিথিউস একটি মিথের নাম, এবার আমি যেটি পড়ছি সেটির নাম প্রমিথিউস, আমার লেখা। প্রমিথিউস গ্রিক দেবতা, যিনি অগ্নি চুরি করে এনে মানুষকে শিখিয়েছিলেন এবং সেই অপরাধে তা শৃঙ্খলিত করে রাখা হয়েছিল। তো উনি সভ্যতার পথিকৃৎ হিসেবে আমরা যদি প্রমিথিউসকে দেখি, এবং সে একটি অন্যায় করেছিলেন, সভ্যতাটাকে চুরে এনে মানুষকে শিখিয়ে আগুন। তো সেটি আমাদের বর্তমান সময়ের সাথে আমার মনে হয় খুব সম্পৃক্ত। সেই বিষয়টি, ওই মিথকে নিয়ে আমি একটি আমার কবিতা প্রমিথিউস।
তুমি অগ্নিকে বলেছিলে, প্রমিথিউস, নত যেন আলোর ভেতর অশরীরী সংলাপ সংকুল চাঁদ জ্যোৎস্নায়, খুলে অযত্ন আকাশ কৃষ্ণ বর্ণ শৃঙ্খল সভ্যর অপাপ বিদ্ধ দরজার শরীর জুড় আধিপত্যে মাতে কাল সমৃদ্ধ কিতাবী প্রলাপ, শৃঙ্খলিত অগ্নি পুরুষ সকল সত্তার কাছে বার বার হেরে যায় আজন্ম বৃত আকার নীলচে পাত্রের অক্সিজেন সমৃদ্ধ ইয়ার তৃষ্ণা। প্রমিথিউস আত্মায় জেগে ওঠো মানব শরীর, পুনর্জন্ম হোক তব নিষিদ্ধার, আর বেদনার মাটি আলোক সংশ্লেষিত অনুকুরোদ্গম দূষিত মাটি ওঠো তুমি বিশুদ্ধ সন্ত্রাস। এক নিঃশব্দ অগ্নি স্ফুলিঙ্গ, এক নিঃশব্দ অগ্নি স্ফুলিঙ্গ, কোন মধ্যরাতে কড়া নাড়ে বয়সী কলম আর মহাকাল দরজায়। দীর্ঘনশীল হার্ড ডিস্ক আমাদের হাতে ছিল না করার মতন সত্য, অথচ কোহিনূর নদী ছুটে যায় সমুদ্র তপস্যার অন্তহীন জনারণ্যে স্বর্গতরণে। হে প্রমিথিউস, অগ্নি দাও অগ্নি, মুহূর্তে পুড়িয়ে মারো নষ্ট মানব পশু আর অসভ্যকাল মরুক নষ্ট প্রেতাত্মা জীবাণু বহুল শরীর, আলোকিত স্বর্ণোজ্জ্বল পৃথিবীর বিনিময়ে আমি শৃঙ্খলিত প্রমিথিউস হতে চাই। ধন্যবাদ। আমি এবার যথারীতি আমার খুব উৎপল ভাই শুনতে মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটা পড়তে চাই। আসলে নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে, আমি অনেক কিছু শুনতে পাচ্ছি না, সরি। জয় গোস্বামী বিখ্যাত একটি কবিতা, মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেণীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিল আমি তখন মালতী, ডেস্কে অঙ্ক করি ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো সুলেখাদের বাড়ি। বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছে বেণীমাধব, আহা দোকানে কাছে। গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধে বেলায় পড়তে বসে করি নবশ্রেণী, আমি তখন 16, ব্রিজের লুকিয়ে দেখা হলো বেণীমাধব তো দিনের পরে, সত্যি বলো এখন মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো, জনকেই মানি জুড়িয়ে দিলে চোখ, দিয়ে দিলে চোখ, এসে বলেছিলাম রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে
আমার পরে জীবন ছিল চূড়া পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আর কার সঙ্গে থাকে। ডুবেছে কাল কি হবে, কালের ঘরে আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেণী মাধব আগুন জলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। অনেক অনেক ধন্যবাদ উৎপল দাকে। আমরা বন্যা আপা রেখা আপাকে নিয়ে নিচ্ছি। সে যেহেতু শুনতে পাচ্ছে না, একটু নেটওয়ার্ক সৌরভ এসে আছে। জি, আমরা সৌরভ হ্যাঁ শুনতে পাচ্ছি আপা, বলেন। এবার কি সৌরভের নেটেও সমস্যা? না, আমি তো শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, মানে তোমাকে দেখছিলাম না তাই। আসলে আজকে আচ্ছা, খুবই, তারপরে উৎপল ভাই ভালো ভালো কবিতা শুনিয়ে দিয়েছেন, তার সাথে যদিও আড্ডা দিতে পারিনি বা জমিনি কথা বলা, কিন্তু কবিতাগুলো ভালো শুনিয়েছেন এবং তার স্পষ্ট শুনতে পেয়েছি আমি। তোমরা পেয়েছো কিনা জানি না, আমি হ্যাঁ, পেয়েছি। শুনেছি, আর আমিও লেখা পেয়েছি, আপনি পেয়েছি শুনতে। অসাধারণ আবৃত্তি নিয়ে। যাই হোক মানে উৎপল উৎপল ভাই, ভাইয়ের কবিতা শুনতে পেরেছি, শুনতে হ্যাঁ, পেয়েছি উৎপল ভাই। আপনার আবৃত্তি কিন্তু অসাধারণ হচ্ছে। তাকে বলতে পারছি না কারণ সে আমাদের শুনতেই পাচ্ছে না, শুধু বলে যাচ্ছে আর কি। তো ওয়ান ওয়ে হয়ে গেছে ব্যাপারটা। যাই হোক সৌরভ, আমরা বোধহয় এখন আবার রেখা আপার কাছে যাবো। তার আগে আমি চাচ্ছি সৌরভ তুমি আহ ওই কবিতাটা একটু শোনাও, আমার বন্ধু নিরঞ্জন। একটু তোমার কাছে শুনি, আমি আমার মনে হয় রেখা আপা আছে সামনে, আমি কবিতা করবো এত সাহস? না না না, কেন? করো করো, আমি একটু শুনবো তো, করো। আপনি একটু শোনাও, আমরা আমার বন্ধু নিরঞ্জন করো। কবিতাটা একটু শুনি। আমি জানি না কবি আমার সাথে আছেন কিনা, পাশে আপনারা থাকেন, সমস্যা নেই, ভালো লাগবে। আমি একটা আমার বন্ধু নিরঞ্জন বিখ্যাত কবিতা, কবি আমার পাশে আছেন কিনা আমি জানি না, লাইভে এখনো উনি লিখেছিলেন যে শুনছি, থাকলে কবি শ্রদ্ধা নেবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পড়ছি আমার বন্ধু নিরঞ্জন। আচ্ছা, কবিতাটা কই গেল, বেরিয়ে রাখি, দেখা যায় মাঝে মাঝে লাইন মিস্টেক হয়ে যায়। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল, অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন ও জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে সে বলেনি। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলেছ এখন দুঃসময়, কিন্তু কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ চিপড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, বিভু, চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধুয়োয় আমি কোনো নারী প্রেমতাড়িত মানুষের ছায়া দেখিনি, ভয়ানক নির্বিকার। কিছু বলছেন না যে? আমি জিজ্ঞেস করেছিলাম। কি বলবো এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা, আহ, বাদ দিই। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দেমাগী, আরো সুন্দরী হয়ে উঠেছিল। অন্য পুরুষের ছিবড়ে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে। এ কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে করেন উচ্চারণ, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্য। হ্যাঁ,
মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলেছে, তুমি দুষ্কৃতী মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান মারো, গেরিলা তামিল মারো, এভাবে যেখানে যাকে মারো না কেন ইতিহাসে লিখবে যে এত মানুষ মরেছে। বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যুর উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল, মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু, নিরঞ্জন বাঁচেনি, তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি। বুকেও লেগেছিল, যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসতো। সে লাশ, আমার বন্ধু নিরঞ্জনের লাশ, আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন সে লাশ। মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলেও যদি কেঁদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল, আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন, সে আসলে মানুষ। ধন্যবাদ। যাই হোক, কতদূর কি হয়েছে আমি জানি না। আমি বন্যা আপা এবং বন্যা আপার অনুরোধে পড়লাম, রেখা আপাকেও নিয়ে নিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। না, অনেক ভালো পড়েছো সৌরভ, তুমি বেশ ভালো পড়েছো, অনেক ভালো পড়েছো, হ্যাঁ, অনেক খুব অনেক সুন্দর। সুন্দর ধন্যবাদ হয়েছে, আপা, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। আর কবি ভাস্বর চৌধুরী এই কবিতাটি মনে করো এটা মানে একটি একটা মাইল ফলক এই কবিতাটি। হ্যাঁ, আর এই কবিতা না কবিতাটি লিখলেও হতো, শুধুমাত্র এই কবিতাটার জন্য কবি কবি আমার খুবই শ্রদ্ধার মানুষ, শুধুমাত্র এই কবিতার জন্য সে বিখ্যাত হতে পারত, এটাই বলার। হ্যাঁ, যাই হোক, আমরা বোধহয় রেখা আপার কাছে ফিরবো। রেখা আপার পরপর কবিতা হ্যাঁ হ্যাঁ, আমরা পরপর আপা আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে বন্যা আপা আমি একটু যুক্ত করতে চাই। আমরা 1 ঘন্টা 12 মিনিট যেহেতু হয়ে গেছে, উৎপল দাও শুনতে পাচ্ছে না। আমরা বোধহয় আপার রেখা আপার যদি আপত্তি না থাকে, তার এই যে অসাধারণ আবৃত্তি এটা মিস করতে চাই না। সে পরপর 3টে কবিতা পড়বে, তারপরে আমরা বিদায় শুভেচ্ছা দিয়ে বোধহয় যেতে পারি। রেখা আপা কি বলেন? সৌরভ, আমি 3টা না, আমি 2টো কবিতা পড়তে চাচ্ছি। কি কারণে, আমি ওই যে ভাস্বরদার জি যে জি, কবিতাটি পড়বো ওটি অনেক দীর্ঘ একটি কবিতা। হ্যাঁ, আচ্ছা ওটি আচ্ছা, পড়ি। আর একটি অনুরোধের কবিতা আছে, আমার নিজের লেখা কবিতার একটি অনুরোধ এসেছে আমার ইনবক্সে, সেই জি কবিতাটি পড়বো। তারপরে জি, ভাস্বরদার কবিতাটা পড়ে আমি শেষ করব। ঠিক আছে, আচ্ছা দুটো আচ্ছা, পড়ি, তাহলে দুটো পড়ি। তাহলে আমরা কবিতায় চলে যাই। জি ওকে, দুটো পড়ি। আমাকে একটু পানি দাও এটার মধ্যে। উম, হ্যাঁ, আমার আহ, প্রথম অ্যালবাম যে মাঝি, ওই ওই অ্যালবামে জীবন নামে একটি কবিতা আছে। ওই কবিতাটি আমি সাধারণত লাইভে পড়ি না, মঞ্চে পড়ি। তো গতকাল এই কবিতাটির জন্য অনুরোধ এসেছে ইনবক্সে। হ্যাঁ, এটিও একটু দীর্ঘ কবিতা, এটা সাধারণত লাইভে পড়া হয় না আমার। তো কবিতাটি পড়ছি। কবিতার শিরোনাম জীবন। মানুষ বোঝো, বোঝো না, তুমি বুঝবে সংবিধান। গতকাল পত্রিকায় তোমার ছবি দেখে হকারের পিছু নিয়েছিলাম। বেশ ভারী কিছু বিশেষণে ভূষিত করা হয়েছে তোমাকে। মনে হলো মেধার A to Z ব্যবহার করছো আজকাল রাষ্ট্রের কাজে। গত সপ্তাহে টক শোতে তোমার বক্তব্য শুনে হতাশ হয়েছি। তোমার মুখেও সেই কমন 2টি ডায়লগ ছিল বারবার, গণতন্ত্র, জনগণ। তুমি কিংবা তোমরা যারা রাষ্ট্রের ভাবনা ভাবো, তারা কি বুঝতে পারো না তোমাদের মতো রাজনীতিবিদদের মুখে গণতন্ত্র, জনগণ এসব কথা শুনেই পতাকা ব্যথিত হয়। আজ তোমার মনে আছে কিনা তাও জানি না, অসম্ভব মেধাবী হয়েও পড়ালেখা বাদ দিয়ে যখন মিছিল মিটিং এ ভিড়ে গেলে খুব কষ্ট হতো আমার। শহীদ মিনারের সিঁড়িতে একদিন হাত ধরে বললে, তুই আমাকে বাধা দিস না, মেধাবীদের দেশের হাল ধরতে হয়। মানুষ ভালোবাসি, মানুষের জন্য কাজ করতে চাই, আর এ কাজে রাজনীতির চেয়ে ভালো মাধ্যম আর কিছুই হতে পারে না।
তোমাকে সেদিন বলতে ইচ্ছে করছিল, তোমার সঙ্গে একটি প্রেমে বন্দী হব, তোমার সঙ্গে ডাল ভাতে মাস কাটাবো, তোমার সঙ্গে রাত দুপুরে খিস্তি হবে, 9টা-5টা অফিস শেষে দোস্তি হবে। খুব দ্রুত তোমার বদলে যাওয়া দেখলাম। মৃত্যুর মাঝখান দিয়ে কি অবলীলায় তুমি হেঁটে যাও। নষ্ট মানুষ, মানুষ পণ্য, মানুষ বাণিজ্য, চারিদিকে মানুষের কঙ্কাল, উম্মাদের মতো সেই তোমাকে খুঁজলাম যে মানুষ ভালোবাসতো। জীবনের জন্য 45 বছর খুব একটা কম সময় নয়। তোমার মতো রাজনীতি বুঝি না, দেশপ্রেমও না। রুটি ডালের গন্ধ ভালোবাসি, মুশফিকেরা মাঠে নামলে আনন্দে উল্লাস করি। ধ্বংসস্তূপের নিচে শাহানুর বাঁচার আকুতি জানালে ব্যর্থতার কষ্টে কাঁদি। রামুর লেলিহান শিখায় চিৎকার দিয়ে বলি, হে আকাশ, অবিরাম বর্ষণ দাও। নিজেকে নিজেই বলি, দেশ আমার, মাটি আমার, পতাকা আমার, তবুও উদ্বিগ্ন জীবন আজ কেন আমার? কেন আমার? কেন? কেন আমার? ধন্যবাদ। পড়ছিলাম মাঝি অ্যালবাম থেকে জীবন কবিতাটি, এটি আমার লেখা ছিল। আর এবার শেষ করব। শেষ কবিতা কবি ভাস্কর চৌধুরীর কবিতা। এটি উনি করোনাকালীন সময় কবিতাটি লিখেছিলেন। জানি না ভাস্কর দা আছেন কিনা। এটি শেষ কবিতা আজকের লাইভের। কবিতাটি একটু দীর্ঘ, যারা আছেন থাকবেন সাথে। কবিতার শিরোনাম বৈকল্য, ভাস্কর চৌধুরী। আমি কার কথা লিখব? কার কথা লিখলে মানুষ এখন বেশি খুশি হয়? আপনি বিশ্বাস করুন বা না করুন, নিজেকে জিজ্ঞাসা করুন। রোজ দুপুরে মন্ত্রী যে হিসাব দেয়, এই হিসেব কিসের হিসেব? আমরা কেন এসব শুনতে বসে থাকি? মৃত্যু কম হলে হাহাকার বাড়ে, রোগী কম হলে আমরা হতাশ হয়ে পড়ি। কেন? কেন? এসব কেবলই চিত্রফর্নিয়া। 71 থেকে আজ পর্যন্ত আমরা কেবল সবের মিছিল দেখে দেখে, হত্যা, ধর্ষণ, আগুন, এসিডে ঝলসানো দেখে হৃদয়ের গভীরে রক্তের ককটেল দেখি। শুনি অনেকেই শিশু কিনে মাংস করে খায়। শুনি মানুষের মাংসর বাজার আছে, শূকর সাপের রক্তের বাজার আছে, কুকুরের মাংসের বাজার আছে। আজকাল মদের আসরে কচ্ছপ কাঁকড়ার ভোজ দেখি, বুদ্ধিজীবীর ভাইরাল হয়। যুদ্ধ লাগলে অ্যাটম কেন ফোটে না ভাবি। আমরা গভীর গোপনে মৃত্যু নিয়ে উল্লাস করি। কে করে না? কোথায় আইসোলেশন? রাস্তায় নামুন, রিলিফের লাইনে হাজারো মানুষ। কোথায় লকডাউন? রাস্তায় হাঁটুন, বাঁশ বাঁধলে বাঁশের তলা দিয়ে যান। কোথায় আইসোলেশন? জানা যায় লক্ষ মানুষ, মসজিদগুলো খোলার জন্য হাজারো হাদিস। কোথায় সুখ? মনের গভীরে বর্জ্যের আবর্জনা, কাকপক্ষী জানে না কেন মানুষ অজান্তে মানুষের মৃত্যুর মিছিল দেখতে চায়। কেন? কেন চায়? বহুদিন হয়ে গেল, শত হাজার বছরের যুদ্ধক্লান্ত পৃথিবী মাঝে মাঝে গুমড়ে ওঠে। আরব দেশে তাই 4 মাস রক্তপাতহীন সময়ের কথা আজও লেখা থাকে। তাহলে কি তারা এখনো 8 মাস রক্ত ঝরিয়ে যাচ্ছে এবং যায়? সোমালিয়া যে বিনা যুদ্ধে, ইথিওপিয়ায় বিনা যুদ্ধে রক্তপাতহীন মৃত্যুর মিছিলে গেল, কে বাঁচলো? এসব শুনলে আমরা কি কাঁদি? কে কে কাঁদে? আমেরিকা, চীন, ভিয়েতনাম কারা কাঁদে? অশোক দেশ করেছে শাসন, মোগলও এদেশ করেছে শাসন, ব্রিটিশ এদেশ করেছে শাসন। শুধু পুঁজির জন্য 30,000 সাঁওতাল লোক কি মরেনি? কার জন্য? দেশ বিভাগের পর পাঞ্জাবে এত রক্তপাত দেখে জিন্না নেহরু কি করেছে? রাষ্ট্রের এত সীমানা ঘিরতে কত কোটি টাকা খরচ হয়েছে। আমরা এই যে এত রাষ্ট্র গোত্র শ্রেণী বানিয়ে বাজার চাঙ্গা করে কত মানুষের বাপের ভিটে উচ্ছেদ করেছি। শুনতে অবাক লাগে, এক দেশে 5 নেতার জন্য 4টে শ্বাসমেশিন। করোনার চেয়ে বিষাক্ত মানুষ ও সাপের মাংস যাদের অতি প্রিয়, আজ করোনাকালে 25 কোটি মানুষের মৃত্যু নিশ্চিত করে খুলে দিচ্ছে বিষাক্ত গ্যাসের কারখানা, খুলে দিচ্ছে প্রোডাক্ট তৈরি ও বিক্রির ব্যবসা,
খুলে দিচ্ছে সকল পর্যটন। 25 কোটি মানুষের মৃত্যুর উপর আবার গড়ে উঠবে রক্তক্ষেকো পারমাণবিক চুল্লি। আমরা যুদ্ধক্লান্ত 1 মাস, এখন আবার প্রোডাকশনে যাব, জ্বালাবো মসজিদ, গির্জা, প্যাগোডায় দ্বীপ। আমরা আবার লাশের গাড়িতে প্লেগের ইঁদুরের মতো মানুষের লাশ মাটির তলায় পুঁতে দেব। আইসোলেশন, লকডাউন ভেঙে দেব ফের। এভাবে 25 কোটি মানুষ নিপাত করে আবার গড়ব ফের আগের পৃথিবী, যেখানে বাড়বে 1000 টনের জটিল ভাইরাস বোমা, লাশের মতো ভাসবে সাবমেরিন যুদ্ধ, জাহাজ টহল দেবে গোটা যুদ্ধপথ, আকাশপথে চিলের মতো বাজের মতো উড়বে F-16 স্ক্যাড, ফের নামবে ইহুদি ও জঙ্গিবাদ। চার্চের নতুন আদেশ, দুঃখিত, চার্চের নতুন আদেশ, হত্যা করো যত নাফরমান। নাইট ক্লাবে সারা রাত চলবে হলুদ আলোর নিচে ভয়ঙ্কর সঙ্গম। রাস্তায় ধর্ষণ, মসজিদ প্যাগোডায় উড়বে লাল পতাকা। নারীর সম্ভ্রম কথাটি শব্দকোষ থেকে উঠে গিয়ে বসবে মাসিককালীন সংগমের নিয়ম কানুন। আমরা 25 কোটি মানুষের মৃত্যুর বিনিময়ে এসব কিনে নেব। দেখবো লাশ যাচ্ছে, লাশ যাচ্ছে, করোনার লাশ যাচ্ছে, ক্ষুধার লাশ যাচ্ছে। আমরা দেখব লাশ যাচ্ছে, লাশ যাচ্ছে, করোনার লাশ যাচ্ছে, ক্ষুধার লাশ যাচ্ছে, করোনার লাশ যাচ্ছে, ক্ষুধার লাশ যাচ্ছে। আমরা দেখব লাশ যাচ্ছে, লাশ যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। অসাধারণ অসাধারণ এবং অসাধারণ আবৃত্তি ছিল আপা। খুবই একদম, এই কবিতাটা আমি পড়েছি, কবি যেদিন লিখে পোস্ট করলো ফেসবুকে ওই দিনই আমি পড়েছি, আমি তাকে বলেছিলাম এটা খুবই অসাধারণ কবিতা ছিল। কবি আমাদের সাথে আছেন কিনা আমরা জানি না, কবি থাকলে খুবই ভালো লাগতো যদি শুনে থাকতো লাইভটা, মানে লাইভ অবস্থায় যদি কবিতাটা শুনতো তারও বোধহয় ভালো লাগতো। তো যাই হোক, আমরা শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে বলছি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা উৎপল ভাইকেও বোধহয় একটু নিয়ে নিচ্ছি। শেষ পর্যায়ে আমরা একটু মন্তব্য, যারা শ্রোতা দর্শকরা শেষের দিকে যা চোখের সামনে পড়ছে সেগুলো একটু চোখ বুলিয়ে আসি, মন্তব্য পড়ে আমরা আস্তে আস্তে বিদায়ের দিকে চলে যাব। কই নাসির কবির লিখেছে বাহ, ধন্যবাদ আপনাকে। রুদ্র শাহ লিখেছে রেখা দিদি অসাধারণ পড়লেন, ধন্যবাদ। আচ্ছা, সাধন দাস দাদা লিখেছেন সকল বাচিকদের জন্য অভিনন্দন ও শুভকামনা, ধন্যবাদ। সবুজ শামীম হাসান লিখেছে উৎপল ভাই ভালো করেছেন, ধন্যবাদ। নাসির কবির লিখেছে বেশ ভালো লাগা, ধন্যবাদ। নাসির কবির আলো লিখেছে সৌরভ বাহ বেশ হচ্ছে, অভিনন্দন অনেক ভাই, ভালোবাসা এবং শ্রদ্ধা নেবেন। সুরাইয়া চৌধুরী লিখেছে বাহ সৌরভ, ধন্যবাদ এবং ভালোবাসা নেবেন। সিরাজুর রহমান লিখেছে আরে বাহ তুমিও, অনেক শুভেচ্ছা সৌরভ। জানি না, সাহস করে পড়ে ফেলেছি সিরাজ ভাই। সিরাজুল ভাই আরো লিখেছে চমৎকার আবৃত্তি রেখা আপা। আহাদ হোসেন লিখেছে আহা যুগ যুগ উপযোগী কবিতা। ধন্যবাদ সকলকেই, যাদেরকে পড়েছি পড়তে পারেনি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, হয়তো চোখ এড়িয়ে গেছে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। উৎপল ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত তিনি শুনতে পাচ্ছেন না। তো যাই হোক, আমরা প্রথমেই আমাদের শ্রদ্ধার মানুষ আমরা রেখা আপার কাছে চলে যাচ্ছি। আপা, আপনার বিদায়ী শুভেচ্ছা বিনিময় করুন আমাদের শ্রোতা দর্শকদের সাথে। অনেক ভালোবাসা সবার জন্য, এবং এই সোনাদিদি গ্রুপের জন্য, এবং জেসমিন বন্যা এবং তানজির সৌরভ। অনেক ভালো লাগলো, বেশ খানিকটা সময় আমরা কাটালাম একসঙ্গে। এবং এই যে আয়োজন, তোমরা যে কাজটা করে যাচ্ছ, এটা অনেক একটি বড় উদ্যোগ, এবং অনেকের ভালো লাগবে। এবং কিছুটা সময় অন্তত সে আতঙ্ক, আসলে এখন তো আমরা আতঙ্কের মধ্যে থাকছি। ডাক্তাররা বলছেন ভালো থাকতে হবে, মানসিকভাবে সুস্থ থাকতে হবে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। কিন্তু তবুও আমরা পারছি না আসলে, মূলত ঘর থেকে যাদের বের হতে হচ্ছে, আমরা আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে আমাদের। তবুও এই তার মধ্যে থেকে যে এই কাজগুলি হচ্ছে, এবং অনেক লাইভ হচ্ছে এখন, সেই টিভি চ্যানেল চেঞ্জ করার মতো, মানুষ যে লাইভটা ভালো লাগছে সেটা দেখছে, যেটা ভালো লাগছে না সেটা দেখছে না। তো এই যে কাজ করছো তোমরা, এটার জন্য তোমাদেরকে অনেক সাধুবাদ এবং অনেক ভালোবাসা। অনেক এগিয়ে যাও তোমরা, অনেক শুভকামনা রইলো আমার পক্ষ থেকে। আর যারা যুক্ত ছিলেন এতক্ষণ, যারা লাইভটি দেখেছেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আপনার পরিবারকে
আপনি সুরক্ষিত রাখুন। সবাই যদি সবার পরিবারকে সুরক্ষিত রাখি, তাহলে দেশ সুরক্ষিত থাকবে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। ধন্যবাদ রেখা আপা। আমরা এবার বন্যা আপার কাছে চলে যাচ্ছি। আচ্ছা, উৎপল ভাইকে আমরা শুভেচ্ছা বক্তব্য দেবেন, শুভেচ্ছা বিদায় নিতে বলি, বিদায়ী শুভেচ্ছা। তিনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আসলে আমাদের আজকের বিভ্রাটটা একটু বেশি ছিল, আমাদের যান্ত্রিক বিভ্রাট, এবং আমরা একেবারেই খুবই অসহায় ছিলাম। শুধু দর্শক, আপনাদেরও অনেক কষ্ট দিয়েছি, এবং মোটামুটি একটা নির্যাতনের মতোই বিষয় হয়ে গেল আমাদের এই আজকের আয়োজনে। তবে আমাদের মাঝে ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন বড় বোন সাফিয়া খন্দকার রেখা, এবং আমাদের সাথে ছিলেন শামসুল বাড়ি উৎপল। আমার দুজনই খুব কাছের বড় ভাই এবং বড় বোন। আমি এদের অনেক স্নেহধন্য, আমাকে অনেক ভালোবাসেন, এবং আমিও তাদের অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। আজকের তারা আমাদের সময় দিয়েছেন, তারা সুন্দর সুন্দর কবিতা শুনিয়েছেন, আমরা শুনতে পেয়েছি কবিতাগুলো, কিন্তু প্রত্যেকের নেটেই অনেক ঝামেলা ছিল, সেগুলো আমরা আশা করি আপনারা অনুষ্ঠান জুড়েই আমরা আসলে চেষ্টা করবো। উৎপল ভাইকে একটু শুনি। এই যন্ত্রণার মধ্যে উৎপল ভাই গেল, তারপরও অনেক ভালো লাগলো, এবং আমি তো থাকতে চাই ইনশাল্লাহ আগামীতেও আপনাদের সাথে কাজ করতে পারলে আমার ভালো লাগবে। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ধন্যবাদ উৎপল ভাইকে। বন্যা আপা, আপনি শেষ করুন আর 2 লাইন বলে, আমি আর 2 লাইন বলে আমাদের আজকের এই আয়োজন শেষ করবার চেষ্টা করি। ধন্যবাদ উৎপল ভাইকে, এবং ধন্যবাদ রেখা আপাকে, এবং আমরা কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হলাম, এবং অবশ্যই তাদের আশীর্বাদী হাত আমাদের মাথায় উপরে থাকবে। এবং আমরা যারা আমাদের এই অনুষ্ঠান আজকে দেখেছেন, কষ্ট হয়েছে তাদের অনেক যান্ত্রিক গোলযোগের জন্য, আমি তাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি, এবং আপনাদের উপস্থিতি আমাদেরকে সার্থক করে তুলেছে, এবং আশা করি সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন, এবং আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠানকে সুন্দর করে তুলবে। এবং এখন যে করোনা কাল চলছে, সেই করোনা কালের কিছু ঘোষণা, সেটা হচ্ছে যে আমরা সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, এবং সুন্দর পৃথিবীতে আমরা আবার ফিরে আসবো, সেই প্রত্যাশায় আমাদেরকে সচেতন হতে হবে, এবং নিয়ম নীতি মেনে চলতে হবে। তো আমরা অবশ্যই সবাই হাতে হাত রেখে আবার ফিরে আসবো সুস্থ পৃথিবীতে, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। এবারে আমরা চলে যাচ্ছি সৌরভেটা। সৌরভ। ধন্যবাদ বন্যা আপাকে। আমাদের সাথে আজকে ছিল কবি ও আবৃত্তিকার সাফিয়া খন্দকার রেখা। আমাদের সাথে থাকার কথা ছিল বদরুল হাসান, একজন ভালো আবৃত্তিকার, তিনি থাকেননি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। তার শূন্যতা পুরোটা প্রোগ্রাম জুড়েই আমরা অনুভব করেছি। আমাদের সাথে আরো ছিল কবি ও আবৃত্তিকার শামসুল বাড়ি উৎপল। সকলকেই সনাতিথি বাচিক আড্ডার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। যাই হোক, আপনারা এসেছেন, আসবেন, সবসময় সাথে থাকবেন, এটাই ভালো লাগা। সবাই সবকিছু বলে দিয়েছে। তো শেষ বেলায় আমাদের অন্তর্জাল আড্ডার প্রত্যেক আয়োজনে শেষ কথা হচ্ছে, এই করোনাকালীন সময়ে আপনারা যেখানে যে অবস্থায় থাকেন, সাবধানে এবং সচেতনতার সাথে থাকার চেষ্টা করবেন। তো সবার সাফল্য এবং সুস্থতা কামনা করে আমাদের আজকের সনাদিতে অন্তর্জাল আড্ডার পর্ব 17 এখানেই শেষ করব। তবে শেষ করার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন। আমাদের আগামী বৃহস্পতিবার রাত 10টায় আবারও লাইভ আছে। আরো একজন গুণী শিল্পী থাকবে, 2 জন গুণী শিল্পী থাকবে। ওপার বাংলা থেকেও থাকবেন 2 জন গুণী শিল্পী। আমাদের সাথে থাকবে মজুমদার বিপ্লব দাদা, অসাধারণ আবৃত্তি করেন। তারপরে থাকবে কবি ও আবৃত্তিকার বিকাশ মজুমদার, আর ওপার বাংলা থেকে আরো 2 জন থাকবেন, পরিতোষ দা সম্ভবত। তো যাই হোক, তো সবার সুস্থতা এবং সাফল্য কামনা করে আমাদের আজকের সনাদিতে অন্তর্জাল আড্ডা পর্ব 17 এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।